সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে, এতটা নিষ্ঠার সাথে। তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানে যতটা উঠে গেছিল, আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক, একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায়। অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে, সবাই জানেন সেটা। তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তীকালে একটা সার্টেন এজের পরে পার্টি, পলিটিক্স, প্রফেশন, প্রতিবেশী কেউই থাকে না। হ্যাঁ, তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয়। তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ওনাকে আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজায়ারনেস আমার শুরু থেকে, মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম 6 মাসের পরের থেকেই, মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম। তো যাই হোক, তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন, আর আমি ভীষণ ডিগনিফাইড, আমি ভীষণ চুজি, ভীষণ সিলেক্টিভ। ঠিক আছে? তো জানবে হয়তো অনেকেই, যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি। তো উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস। ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না, এত পারফেকশন আছে, তার জন্য ওনাকে আমি জানি নিজের পারফেকশন ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে। আর মানুষ, আমাদের সমাজ কি জানেন তো, যখন ভাবি যে স্পাউস নিয়ে তো একা, আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে, তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে, কি করে একে সাপ্রেস করবে, কি করে একে সাইড করার চেষ্টা করবে। তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয়। তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি, তারপরেও পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয়। তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেট, একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি, তারপরে পার্টিটাকে জুঝতে পারবো। আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে, তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা, আজ থেকে 5 বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন। কোথাও কি মনে হচ্ছে যে এই যে আপনাদের একটা পারস্পরিক সম্পর্কতা কতদিন আগে গড়ে উঠেছিল, এবং আপনাকে প্রায় দেখতাম আমরা, মাঝে মাঝেই যেতেন ইকো, তখন অতটা ব্যাপার ছিল না। ইকো পার্কে ওনার সাথে আমার কথাবার্তা শুরু হওয়ার পরে মনে হয় ইকো পার্কে আমি 4 দিন বোধহয় গেছি। হ্যাঁ, 4 দিন গিয়েছিলেন। সেখানেও আমি উপস্থিত ছিলাম, এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন। কিন্তু বাট ওই যে দিলীপদার সান্নিধ্যে আসা, দিলীপদার সঙ্গে কথা বলা, দিলীপদার আচার ব্যবহারটাকে নিজের মতো করে ভাবা, এটা তো সহজ সরল, তিনি তো সহজ একটা শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন, দাবাং নেতা, সোজা কথা সোজাভাবে বলেন। সেই জায়গায় কোথাও কি আপনাকে আমার তো হ্যাঁ, আমার তো স্যাক্রিফাইস লাইফ, তো আমার কোনো অসুবিধে নেই। উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন, আরও বেশি করে কাজ করুক, আমি সেটা চাই। আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য জীবন ঠিক আছে, কিছু তো পাইনি, তার থেকে একটা পরিবারের সাথে, একটা পরিবারের এতদিন একা ছিলাম, সেলফ গার্জিয়ান ছিলাম, আমি একটা গার্জিয়ান চাইছিলাম। আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন, আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল, কিন্তু আমি পারিনি, কারণ আমি যাকে তাকে করতে পারবো না। ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচুরিটি এসে করতে পারবো না। অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি, এবং যাই হোক উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন। প্রায়োরিটিতে, বিয়ের ব্যাপারটা প্রায়োরিটিতে এই সময় আমার কাছে এসেছিল যে এখন আমার লাইফে সব ডান, এবার আমার প্রায়োরিটি, আমাকে একটা ম্যারেজ করতেই হবে। অনেক দিনটা কবে, স্পেসিফিক বলে সবাইকে সোজা হবে উত্তরটা, স্পেসিফিক দিনটা কবে এসেছিল, দিলীপদা আপনাকে কবে বললেন, কিংবা আপনি দিলীপদাকে কবে বললেন? আমি ওনাকে মিড অফ দ্য সেপ্টেম্বর ওনাকে আমি প্রস্তাব দিই, অ্যাপ্রোচ করি। না, এই হ্যাঁ, ওনাকে আমি অ্যাপ্রোচ করি, উনি শোনেন। আর উনি তো সবাইকে রেসপেক্ট দেন না, উনি কাউকে হার্ট করে কথা বলেন না। উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন, আবার 15 দিন বাদে আবার বলেছিলাম। তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, সেটা ওনাকে শেয়ার করলাম। তারপরে হয়তো দেখলাম উনি, তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো, ফোন হতো, তার মধ্যে দিয়ে উনি আমাকে জানার, বোঝার চেষ্টা করেছেন। আমরা শুভকামনা দিতে এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন? আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে
যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। শেষ হয়ে গেছে বিয়ের যে প্রক্রিয়া, বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যেবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হয় না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবে। কিন্তু সংঘের প্রচারক দিলীপ দা সেই জায়গায় না, এখানে আপনাদের ভুল হচ্ছে। সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয়, অর্থাৎ নেতা করে পাঠানো হয়, সঙ্গে দু টাইপের প্রচারক আসে। একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, তারা কিন্তু প্রচারক থাকেন না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো, কারণ উনি বিবাহিত ছিলেন, সেই জন্য। লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, RSS এর প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে, এটা সংঘের সিস্টেম। সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন, তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন। উদাহরণস্বরূপ আমার APS অজয় সরকার, সেও সংঘের প্রচারক ছিলেন একসময়, পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছেন। আমরা সবাই এসেছিলাম, সবাই পার্টির যারা বড়, সুনীল বনসাল থেকে শুরু করে, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, অমিত মালব্য আসতেন, উনি রাস্তায় দেরি হয়ে গেছে, উনি পৌঁছতে পারেননি। এরকম যত আমরা নেতৃত্ব, আমি, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি, সবাই আমরা যারা নেতৃত্ব, আমরা এসে সবার নামই বললাম, কেউ মিস করিনি। লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়, তার পরের বছরই এই সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে, তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন, রাজনীতি থেকে অবসর নেবেন? দেখুন, এটা তো দিলীপদার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমার বিশ্বাস দিলীপদা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে, আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন। সুকান্ত দাদা, বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র, দিলীপদাকে কি বললেন বলুন তো? না, দেখুন, দিলীপদা আমাদের সকলের শ্রদ্ধেয় এবং সিনিয়র। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না। উনি আমাদের শ্রদ্ধেয়। ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম। মা খুব খুশি। ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই, মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি।